তোমরা 2 নম্বর অঙ্কটা থেকে একটু তাকাও। এই অঙ্কটার মধ্যে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটালও ছিল, আবার একটা ডেপ্ট ক্যাপিটালও ছিল। যখন আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো থাকে, তখন আমাদেরকে ওয়ার্কিং করে অন্তত ইন্টারেস্টটা এবং নাম্বার অফ ইকুইটি শেয়ারটা বের করে নিতে হয়। বাকি ক্ষেত্রে কাহিনী আমরা পরে করব। আগে চলো আমরা এই ওয়ার্কিং দুটো একটু করে নেই। প্রথম ওয়ার্কিংটা করব আমরা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। চলো আমরা এটা করার জন্য রেডি হই সবাই। এই ওয়ার্কিংটা আমরা সবার আগে করব। ওয়ার্কিং এ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। আমাদের এখানে অল্টারনেটিভ ছিল 1 আর 2, দুটো অল্টারনেটিভ ছিল। তাহলে আমাদের ছকও হবে 2টা। চলো আমরা এই ওয়ার্কিংটার জন্য রেডি হই সবাই। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স, যখনই আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের এই ধরনের অঙ্ক করব, দেখো এই অধ্যায় থেকে অ্যাকাউন্টিং থিওরিতে প্রশ্ন হয়। তবে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার এই পর্যন্ত পরীক্ষাতে এসছে পার্ট সিতে, সে কিন্তু এই ধরনের অঙ্কই। এই ধরনের অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি এসে, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে অঙ্ক এসছে কম, পার্ট বিতে এসছে বেশি। পার্ট সিতে কিন্তু এই ধরনের অঙ্কই বেশি এসছে। তাই এই সমস্ত অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখা দরকার, যাতে পরীক্ষাতে আসলে আমরা অ্যান্সার করে ফেলতে পারি। আর থার্ড ইয়ারের পরীক্ষা যাই হোক না, ফোর্থ ইয়ারে যদি এই শীটের অঙ্কগুলো তোমরা কভার করতে পারো এবং রিভিশন শীটটা যদি ঠিক মতো সলভ করতে পারি, তাহলে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কমনও পড়ে যেতে পারে। তাই প্রত্যেকটা অঙ্ক হাতে হাতে করে রাখাটা খুব জরুরি। তো চলো আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা রেডি করার জন্য ঘর টেনে ফেলি। প্রথমেই আমরা প্রেজেন্ট ইন্টারেস্টটা লিখব। দেখো আমাদের প্রেজেন্ট ইন্টারেস্টটা ছিল 5 লক্ষ টাকা ডেট ক্যাপিটাল, তবে তার উপর রেট ছিল 10%। তাহলে আমরা 5 লাখের উপর 10% যদি ধরি, তাহলে আমাদের ইন্টারেস্টটা 50,000 টাকা হবে। তাহলে আমরা ইন্টারেস্টটা 50,000 টাকা দুই জায়গাতেই লিখে দিব। প্রেজেন্ট ইন্টারেস্টটা সব অল্টারনেটিভের মধ্যেই বসাতে হয়, বসাই দিলাম। আর নিউ ইন্টারেস্ট যদি লিখতে যাই, তাহলে দেখতে হবে দ্য ফার্ম ইজ থিঙ্কিং টু রেইজ এডিশনাল ক্যাপিটাল 5 লাখ, অথবা আমাদের আরো 5 লক্ষ টাকার ক্যাপিটাল দরকার ফর ইটস এক্সপানশন, ব্যবসা সম্প্রসারণের জন্য। ইট হ্যাজ টু অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল মেথডস। কি? 12% ডিবেঞ্চার ইস্যু করে আমরা এই 5 লাখ টাকা সংগ্রহ করতে পারি, 1 নম্বর মেথড। তাহলে 5 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য যদি আমরা 12% হারে ডিবেঞ্চার ইস্যু করি, তাহলে 5 লাখের উপর 12%, তাহলে নিউ ইন্টারেস্ট হবে এখানে 60,000 টাকা। আর 2 নম্বর অল্টারনেটিভে বলছে আমরা প্রিফারেন্স শেয়ার ইস্যু করতে পারি 2 লাখ টাকা, আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইস্যু করতে পারি 3 লাখ টাকা। তার মানে 2 নম্বর অল্টারনেটিভে আমরা নতুন করে কোনো ইন্টারেস্ট তৈরি হচ্ছে না। আমরা 2 নম্বর অল্টারনেটিভে আমাদের কোনো ইন্টারেস্ট তৈরি হচ্ছে না, কারণ আমরা 2 নম্বর অল্টারনেটিভে কোনো ডেট ক্যাপিটাল নিচ্ছি না। তাহলে আমাদের মোট ইন্টারেস্টের পরিমাণটা কত হয়? এখানে হয় 1,10,000, আর এখানে হয় শুধু 50,000। তোমরা দেখো তো আমাদের প্রথম ওয়ার্কিংটা করা হয়ে গেল না? আমাদের প্রথম ওয়ার্কিংটা করা হয়ে গেল। জি স্যার। চলো আমরা দ্বিতীয় ওয়ার্কিংটা করব। আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা হবে ক্যালকুলেশন অফ আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা হবে ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইকুইটি শেয়ার। আর এই নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করার জন্য আমরা এ ধরনের একটা ছক টেনে ফেলি। অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2, আমরা প্রথমেই প্রেজেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ারটা লিখতে চাই। প্রেজেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ারের সংখ্যা এখানে 10,000 দেয়াই ছিল, দেখেছ? তাহলে সেই 10,000 আমরা দুই জায়গাতেই বসাই দিলাম।
আর নিউ নাম্বার অফ ইকুইটি শেয়ার। এই 5 লাখ টাকা সংগ্রহ করার জন্য 1 নম্বর অল্টারনেটিভে আমরা পুরোটাই ডিবেঞ্চার ইস্যু করেছি, যেহেতু এখানে আমাদের নতুন করে কোনো ইকুইটি শেয়ার সৃষ্টি হবে না। আর 2 নম্বর অল্টারনেটিভে আমরা 2 লক্ষ টাকার প্রিফারেন্স শেয়ার আর 3 লক্ষ টাকার ইকুইটি শেয়ার ইস্যু করেছি। তাহলে 3 লক্ষ টাকার ইকুইটি শেয়ার যদি ইস্যু করি, তাহলে দেখো এক একটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে 3 লক্ষকে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে নতুন করে আরো 3000 শেয়ার হয়, তাই না? 10 লক্ষ টাকা ক্যাপিটালের সংখ্যা যদি 10,000 শেয়ার হয়, তাহলে এক একটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে 3 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য যদি শেয়ার ইস্যু করি 100 টাকা দামের, তাহলে নতুন করে কয়টা শেয়ার ইস্যু করতে হবে? 3000 শেয়ার ইস্যু করতে হবে, তাই না? 3000। তাহলে জি আমাদের স্যার। টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার তাহলে এখানে হবে 10,000 আর এখানে হবে 13,000। বলতো আমাদের এই ওয়ার্কিংটাও হয়ে গেছে না? তাহলে আমরা আমাদের এই প্রশ্নের জবাবটাও দিয়ে দিলাম। এবার আমরা আমাদের প্রথম প্রশ্নের জবাব দিব। দেখুন ওনারা জি বলছে স্যার। ডিটারমাইন দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি এন্ড ইপিএস। তাহলে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বের করতে বলছে এবং ইপিএস বের করতে বলছে বিটুইন দোজ ফাইন্যান্সিয়াল মেথড। তার মানে এখানে যে দুটো মেথড আছে, দুটো মেথড থেকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করতে হবে আর ইপিএস বের করতে হবে। ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে এই কাজটা ওনারা করতে বলছে, আমাদেরকে আর আর্নিং পার শেয়ার বের করতে হবে না, সরাসরি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করব। আর তারপরে আমরা বের করব হচ্ছে ওই ইনডিফারেন্স ইপিএস, দুটোই বের করব। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি আর ইনডিফারেন্স ইপিএস, কিন্তু শুধু ইপিএসটা আমাদেরকে বের করতে হবে না। তাই আমরা এই অঙ্কটাতে এ বি ওয়ার্কিং করলাম, কিন্তু এই ইপিএসটা আমাদেরকে এই অঙ্কে করতে হবে না। এই ইপিএসটা না করতে বলে ওনারা কি বলছে, এটার বদলে আমাদেরকে বলছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করো। তাহলে চলো আমরা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার জন্য এখন কাজ শুরু করি। তবে এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির মধ্যে একটা নতুনত্ব আছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, আমাদেরকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিও বের করতে বলেছে, আবার ইনডিফারেন্স পয়েন্ট অফ ইপিএস ও বের করতে বলছে। তবে আজকের এই অঙ্কটার মধ্যে একটা নতুনত্ব আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে কোন জিনিসটা নতুন এখানে। চলো আমরা শুরু করি। লেট ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি সমান সমান এক্স, আমরা এটাকে সবসময় এক্স ধরে নেই। তারপরে আমাদের সূত্রটা হচ্ছে এক্স মাইনাস সি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টি ডিভাইড বাই এস ওয়ান সমান সমান এক্স মাইনাস সি টু ইন্টু ওয়ান মাইনাস টি ডিভাইড বাই এস টু। এই সূত্রটা আমরা এরপরে দেখি, মানে এটাই হচ্ছে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির মূল সূত্র এটা। কি হইলো? একটু ডিস্টার্ব হলো লাইনে, খুব ঝামেলাই করছে লাইনটা। আচ্ছা এবার দেখো, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি লেখার পর এবার আমাদের সাইড নোটে যেটা লিখছি আবার ডিস্টার্ব করছে। দেখো 1 নম্বর অল্টারনেটিভে, স্ক্রিন ভালো হয়ে আছে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ আমাকে দেখা যায় না? না স্যার স্যার, আমার খুব স্ক্রিন ভালো কালো। হয়ে আছে। সব ঠিক আছে তো? কথা শোনা যায়? জি জি স্যার, স্যার, এবার এখন ঠিক আছে। আসছে। আচ্ছা আচ্ছা দেখো, আমাদের টোটাল, আমরা যে এখানে লিখবো টোটাল কস্ট অফ অল্টারনেটিভ ওয়ান, তো অল্টারনেটিভ ওয়ান এর আমরা ইন্টারেস্টটা বের করেছিলাম কত, 1,10,000 না?
এক নম্বর ইন্টারেস্ট 1,10,000 বের করেছিলাম, সো এটাই আমাদের টোটাল কস্ট। তাহলে এখানে লিখে দিই টোটাল কস্ট 1,10,000। আর C2 টোটাল কস্ট অল্টারনেটিভ 2, এখানে একটা প্রবলেম আছে। তোমরা দেখো অল্টারনেটিভ 2 তে কিন্তু আমাদের ইন্টারেস্টটা ছিল 50,000, কিন্তু এই অল্টারনেটিভের মধ্যে একটা প্রিফারেন্স শেয়ার ছিল, খেয়াল করো। 2 নম্বর অল্টারনেটিভে কিন্তু একটা প্রিফারেন্স শেয়ার ছিল। যদি প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে ওই প্রিফারেন্স ডিভিডেন্ডটাকে 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে তারপরে যোগ করতে হয়। যেমন যেমন দেখো আমাদের এই যে 2 নম্বর অল্টারনেটিভে বলছিল আমরা 2 লাখ টাকা সংগ্রহ করব 13% প্রিফারেন্স শেয়ার ইস্যু করে। তাহলে 2 লক্ষ টাকার উপর 13% ধরো, তাতে হবে 26,000। তাহলে আমি এখানে 26,000 তো প্রিফারেন্স ডিভিডেন্ডটা নিব ইন্টারেস্টের সাথে। ইন্টারেস্টটা যেমন আমাদের কস্ট, এই প্রিফারেন্স শেয়ারটাও তেমন আমাদের কস্ট। আর এটা ছিল হচ্ছে তোমার 26,000টা ছিল হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড। আর এটা কিন্তু ট্যাক্স ধরার পরে আমরা ধরেছি, সেই জন্য এখন এটাকে কি করতে হবে, 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে নিতে হবে। 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে নিতে হবে। তো দেখো আমি কি করছি এখন, এই ওয়ার্কিংটা করতে হবে আমাদেরকে সাইড নোটেই। সাইড নোটে আমাদেরকে এই কস্টটা বের করে নিতে হবে। দেখো আমাদের 50,000 টাকা ছিল ইন্টারেস্ট, 26,000 মাইনাস 26,000 ডিভাইডেড বাই 1 - ট্যাক্স রেট। এই আমাদের ট্যাক্স রেটটা কত ছিল, ট্যাক্স রেটটা ছিল 30%। তাহলে হবে 1 - 0.30। এবার তোমরা দেখো তো এই দুটো ক্যালকুলেশন করলে মোট টোটাল কস্টের পরিমাণটা কত আসে। তার মানে আমরা C1 এবং C2 মানে যে টোটাল কস্ট বলি, এখানে শুধু ইন্টারেস্টটা ধরলে হবে না, যদি প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে সেটাও ধরতে হয়। তবে প্রিফারেন্স ডিভিডেন্ডের টাকাটাকে 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে তারপর ধরতে হয়। এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। এই জিনিসটা এই অঙ্কের জন্য নতুন ছিল। এই যে কাজটা আমি এখন করলাম, যে টোটাল কস্ট অফ অল্টারনেটিভ 2 বের করতে গিয়ে আমরা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে আমাদের যে প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল 26,000, সেটাকে আমরা 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে আমরা ওটাকেও যোগ করে দিয়েছি। তাহলে 26,000কে 1 - ট্যাক্স রেট 0.3 দিয়ে ভাগ করলে এখানে থাকলো 0.7। তাহলে 26,000কে 0.7 দিয়ে ভাগ করো, যা হয় সেটা আর 50,000 যোগ করো, তাহলে আমি টোটাল কস্টের পরিমাণটা পেয়ে যাব। দেখো আমাদের টোটাল কস্টটা তাহলে কত আসে। সাতাশি হাজার 142.82। তাহলে এটাকে 43 করে দিই। 87,000, জি স্যার। 143। তাহলে 87,143টা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এই তোমরা সবাই এই টোটাল কস্ট বের করাটা বুঝেছো কিনা একটু দেখো তো। টোটাল কস্ট মানে শুধু ইন্টারেস্ট নয়, যদি প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ডটাকেও টোটাল কস্টের মধ্যে আনতে হয়। কিন্তু প্রিফারেন্স ডিভিডেন্ডটাকে আনার সময় ওটাকে 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে তারপরে আনতে হয়। সেই জন্য আমাদের 26,000 কোথায় পেলাম, রিদিতা দেখো 26,000 কোথায় পেলাম। আমাদের 2 নাম্বার সমন্বয় বলছিল আমরা 2 লক্ষ টাকা প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছি, দেখেছ, যার উপর ডিভিডেন্ড হবে 13%। জি তাহলে স্যার। 2 লাখ টাকার উপর 13% ধরলে আমাদের নর্মালি প্রিফারেন্স ডিভিডেন্ড হয় কিন্তু 26,000, তাই না? তবে ওই 26,000টা আমরা এখান থেকে পেলাম। জি স্যার। ওই 26,000কে আমরা এখন 1 - ট্যাক্স রেট দিয়ে ভাগ করে যে অ্যামাউন্ট হবে সেটা আমরা এর সঙ্গে যোগ করব। তাহলে আমরা টোটাল কস্টটা পেয়ে গেলাম 87,143। ঠিক আছে, আমাদের ট্যাক্স রেটটা ছিল জি স্যার। 30%। ট্যাক্স রেটটা ছিল 30% আর 0.30। আর S1টা হচ্ছে নাম্বার অফ ইকুইটি শেয়ার অফ অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ 1 এর নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল 10,000। আর S2 নাম্বার অফ ইকুইটি শেয়ার অফ অল্টারনেটিভ 2, ওটাতে ছিল 13,000।
তাহলে আমরা S1 এবং S2 টা লিখে ফেললাম। এই হয়েছে। এইবার আমরা আমাদের এই মানগুলোকে এখানে বসাবো। দেখো এক্স মাইনাস সি ওয়ান টা ছিল 1,10,000, তাহলে এখানে 1,10,000 লিখে দাও, ইন্টু 1 মাইনাস টি এর মানটা ছিল 30%, 0.30, ডিভাইডেড বাই এস ওয়ান এর মানটা ছিল 10,000, লিখে দিলাম 10,000। এক্স মাইনাস সি টু, দেখো সি টু টা ছিল আমাদের 87,143, লিখে দেই। আর 1 মাইনাস ট্যাক্স রেটটা ছিল 0.30, আর S2 নাম্বার অফ শেয়ার সেটা ছিল 13,000। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে এখানে এক্স মাইনাস 1,10,000, আর 1 থেকে 0.3 বিয়োগ করলে এখানে হবে 0.7, আর এখানে এক্স মাইনাস 87,143, আর এখানে হবে 0.70। আর এবার 13,000 আর 10,000, এ দেখো তো তাহলে 10 আর 13 থাকে না দুই পাশে, দুই পাশের নিচে 10 আর 13 থাকে না, এখানে থাকে 10 আর এখানে থাকে 13, এটাকে আর ছোট করা যাবে না, ঠিক আছে না? জি স্যার। আর এবার দুই দিক থেকে 10 আর 13 হলে দুই দিক থেকে আমরা কোনাকুনি ওই 0.7 কেটে দিতে পারি। তাহলে এখানে থাকবে কত, এক্স মাইনাস 1,10,000, আর এখানে এক্স মাইনাস 87,143, আর এখানে থাকবে 10, আর এটাতে থাকবে 13। এইবার দেখো আমরা আমাদের কাজ করে ফেলতে পারি, কোনাকুনি গুণ করলে আগে এই দিকটা গুণ করি, 13x, এখানে হবে 13x, আর 1,10,000 সাথে 13 গুণ করো, এই 1,10,000 সাথে 13 গুণ করো, 14,30,000। জি স্যার। আর এই কোনাকুনি গুণ করলে এটা হবে 10x, আর এটা হবে 8,71,430, 8,71,430, এই ঠিক আছে। জি স্যার। এবার তেরো জি এক্স স্যার। 13x থেকে এবার এই 10x টা বাদ হয়ে যাবে, এটা যদি এই পাশে আসে, ঠিক আছে। আর এদিকে 14,30,000-এর সাথে 14,30,000 থেকে 8,71,430 বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। পাঁচ তাহলে লক্ষ আটান্ন হাজার তেরো এক্স পাঁচশো 13x থেকে 10x বাদ দিলে এখানে থাকবে 3x, তাই না? জি স্যার। আর এটার অ্যামাউন্টটা কত আসে? 5,58,570। 570। এবার শুধু এক্স সমান সমান, শুধু এক্স সমান সমান 3 দিয়ে ভাগ হয়ে যাবে না বলো তো? জি স্যার। এটাকে 3 এক দিয়ে ভাগ লক্ষ করলে 86,190। 1,86,190। এই 1,86,190 টাকাই হচ্ছে এখন আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, 1,86,190, এটাই হবে এখন আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। তোমরা এই ক্যালকুলেশনটা যে করলাম এটা বুঝছো কিনা? এই যে 1,86,190 যে অ্যান্সার দেওয়া আছে, এই দেখেছ? তাহলে আজকের এই অঙ্কটার মধ্যে একটা নতুন জিনিস ছিল, প্রিফারেন্স শেয়ার থাকলে প্রিফারেন্স ডিভিডেন্ডটাকেও টোটাল কস্টের মধ্যে আনতে হয়, তবে তাকে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ করে তারপর আনতে হয়। তো এই জিনিসটা করে আমরা এই যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি 1,86,190 বের করলাম। ওনারা আমাদেরকে আরেকটা কাজ করতে বলেছে, ডিটারমাইন দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অ্যান্ড ইপিএস, তার মানে ইনডিফারেন্স ইপিএস টাও আমাদেরকে বের করতে হবে।
ইনডিফারেন্স ইপিএসটাও এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা এখন ইনডিফারেন্স ইপিএসটাও বের করি। ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইপিএস। তাহলে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইপিএস এর জন্য আমাদের এই যে দুইটা অল্টারনেটিভের জন্য আমাদের এই ছকটা টানতে হবে। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইপিএস এর জন্য আমাদের এই দুইটা ছক টানতে হবে, অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 দুইটার জন্য। আমরা ছকটা টেনে ফেলি। আমাদেরকে ওনারা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিএইটি যেমন বের করতে বলেছে, আমাদেরকে ইনডিফারেন্স ইপিএসটাও বের করতে বলেছে। আর এই ধরনের অঙ্কের মধ্যে এই যে প্রিফারেন্স শেয়ার থাকলে কি হবে, এই একটা জিনিস শেখানো বাকি ছিল। তো আজকের এই অঙ্কটার মাধ্যমে সেটাও হয়ে যাচ্ছে। তোমাদের যেহেতু ইমপ্রুভমেন্ট পরীক্ষা আছে এবং চলছে সেই পরীক্ষা, এই জন্য ওভাবে আসলে চাপ দেওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও যখন তোমরা ফ্রি হয়ে যাবে, একটু কষ্ট করে, যখন তোমাদের যার যার যখন যখন পরীক্ষার চাপটা কমে যাবে, তখনই সাথে সাথে এগুলো কভার করে ফেলবা। কি বলছি বুঝছো? বাসায় বসে যেভাবে আমরা করছি, শিখতেছি, এটা নিজে নিজে করে এগুলো সব শেষ করে ফেলবা। চলো আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা ইবিআইটি লিখবো। যে ইবিআইটি কিছুক্ষণ আগে আমরা বের করেছি, 1,86,190। এটা আমরা দুই জায়গাতে লিখে দিব। এবার আমরা এখান থেকে লেস করে দেই ইন্টারেস্ট। দেখো ইন্টারেস্ট আমরা বের করছিলাম উপরে, একটা হলো 1,10,000, একটা হচ্ছে 50,000। তাহলে 1,10,000 আর একটা হচ্ছে 50,000। এটা বাদ দিলে এখন আমরা পাবো হচ্ছে ইবিটি। তাহলে কত হয় প্রথমটা? 76,190। আর জি এটা স্যার। হবে 1,36,190, তাই না? তাহলে এটাকে আমরা বলবো ইবিটি। এবার ইবিটি থেকে আমরা লেস করে দিব ট্যাক্স। আর আমাদের ট্যাক্সটা ছিল 30%। চলো আমরা যার যার উপর 30% ট্যাক্স ধরি। এটার উপর 30% ধরলে কত টাকা হয়? 22,857। 22,857। আবার এটার উপর জি ট্যাক্স স্যার। ধরলে কত হয় 30%? 40,857। 40,857। আর এটা বাদ দিলে আমরা এখন পাবো ইএটি। ইএটি দেখো তো, আমরা এটা বাদ দিলে ইএটি প্রথমটা কত আসে? এটা আসে জি স্যার। আর এটা কত আসে? 95,333। এটাকে আমরা বলবো ইএটি। এবার আমরা ইএটি থেকে লেস করব প্রিফারেন্স ডিভিডেন্ড। আর আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডটা 26,000 টাকা আমরা কিন্তু বের করেছিলাম। কিভাবে জানো? আমাদের 2 নম্বর অল্টারনেটিভে 2 লাখ টাকা ছিল প্রিফারেন্স শেয়ার, তার উপর 13% ছিল প্রিফারেন্স ডিভিডেন্ডের রেট। তাহলে 2 লাখের উপর 13%
26,000 টাকা হবে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড। দেখাই দিতে পারো 2 লাখের উপর 13%। 2 লাখের উপর 13% করলে আমাদের কিন্তু ওটা 26,000 টাকাই আসবে। তাহলে 26,000 টাকা, এটা কিন্তু 1 নাম্বার অল্টারনেটিভে আসবে না, এটা আসবে 2 নাম্বার অল্টারনেটিভে, জি স্যার, এটা 2 তাই নাম্বার। না? জি এবার স্যার। আমরা পাবো আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার, আচ্ছা এটা চলে আসবে 53,333। আর এটা কত হয় দেখো, 69,333। 69,333। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে এখন আমরা ভাগ করব। আমরা এটাকে ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। আমরা এটাকে ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। আর নাম্বার অফ ইকুইটি শেয়ারটা আমরা ওয়ার্কিং করে বের করেছিলাম, একটা হচ্ছে 10,000, একটা হচ্ছে 13,000। একটা হচ্ছে 10,000, একটা হচ্ছে 13,000। আর তাতে তাহলে আমাদের দুইটারই ইপিএসটা হবে সমান। আর এটাকে আমরা ইনডিফারেন্স ইপিএস বলি। তাহলে আমাদের দুইটারই ইপিএসটা হবে সমান, এটাকে আমরা বলবো ইনডিফারেন্স ইপিএস। তাহলে আমাদের ইনডিফারেন্স ইপিএসটা বেরোবে, দুইটাই সমান হবে। দেখো এটা 5.33 হয়। জি স্যার, দুইটারই 5.33 আসছে। এটা 5.33। তো এই হচ্ছে আমাদের ইনডিফারেন্স ইপিএস। যদি ওনারা বের করতে বলে তাহলে আমরা এভাবেই বের করব, যেটা আমাদের আজকে শেখা বাকি ছিল, যে আমরা করে ফেলছি। দেখো 5.33 আমাদের এখানে এই যে দেওয়া ছিল অ্যান্সার। বলতো আমরা সবাই অঙ্কটা আজকে বুঝলাম? জি স্যার। এখন সুযোগ করে, যদিও মোটামুটি সবকিছুই তোমাদের শেখানো হয়ে গেছে, আরবিট্রেজ প্রসেসটা বাকি আছে শেখানো। আরবিট্রেজ প্রসেসটা শেখাতে পারলে আমার এই অধ্যায়ে আমার সব ক্রিটিক্যাল জিনিস শেখানো শেষ। কিন্তু আমি আরবিট্রেজ প্রসেসটা তোমাদেরকে শেখাবো, কিন্তু যে পর্যন্ত শিখে ফেলছি সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস না করে নাও, পরে হয়তো আবার এগুলোই ভুলে যাবা। তো যাই হোক, তোমরা একটু দেখো পরবর্তী অঙ্কগুলোর মধ্যে এই যে 2 নম্বরটা আমি করলাম, আমি তোমাদেরকে করতে বলে দিয়েছিলাম 3 নাম্বারটা। দেখো এখানে কিন্তু থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারেরই অঙ্ক। WACC আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একই জিনিস। এটা কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, চেষ্টা করলেই তোমরা পারবে। আর দেখো এটাও এনআই অ্যাপ্রোচ। আর এই যে অঙ্কটা, এটাও দেখো আমাদের এনআই অ্যাপ্রোচের অঙ্ক, এটাও এনআই অ্যাপ্রোচের অঙ্ক। এটা 2017 সালে আসছে, এটা 18 সালে আসছে। এগুলো সব বোর্ডের কোশ্চেন। এই অনার্স ফাইনাল ইয়ারে এই অধ্যায়ে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসছে। আমি চাই এগুলো তোমরা নিজেরা নিজেরা করে দেখো, পারো কিনা। না পারলে তখন আমাকে বলবে। এই সুযোগ পেলে তোমরা 3, 4 এগুলো করবে। 5 নাম্বারটা নর্মাল ক্যাপিটাল, এই যে একটু আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর মতো। সো অবশ্যই আগামী ক্লাসে আমাকে 5 নাম্বার অঙ্কটা করতে বলবে না। এটা তোমরা যদি করার সুযোগ নাও পাও, পরে নিজেরা করে নিবে 5 নাম্বার অঙ্কটা। দেখেছ? আমি 5 নাম্বার অঙ্কটা, হ্যাঁ, রেজাল্টটা খালি তোমাদের না মিললে তখন আমি দেখবো। এই 6 হচ্ছে আরবিট্রেজ প্রসেস। এই 6 নাম্বার অঙ্কটা যদি আমি আরবিট্রেজ প্রসেস শেখাতে পারি, তাহলে মোটামুটি এই অধ্যায়ে আমার সব রকমের অঙ্ক শেখানো কমপ্লিট হয়ে যাবে। 7 নাম্বার অঙ্কটা দেখো আমাদেরকে find out the EPS under each of the three alternative if EBIT 10 লাখ টাকা। শুধুমাত্র ইপিএস বের করতে বলেছে, অর্থাৎ ওই ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কই। অল্টারনেটিভ হচ্ছে 1, 2, 3টা। তো এই 7টাও তোমাদের পারা উচিত। দেখো 8 নাম্বারটাও ঠিক এই ধরনেরই অঙ্ক, খেয়াল করেছো? তারপরে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এখন তোমাদের পারার কথা। আচ্ছা 9 নাম্বারটা, এটা আমার জন্য রাখতে পারো, যদিও সহজ অঙ্ক। এটা আমার জন্য রাখতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নম্বর অঙ্কটার উপর আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটার মধ্যে একটু নতুনত্ব আছে, তাই এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নম্বর অঙ্কটা এটা এটা আমার জন্য রাখতে পারো। এটা আমি তোমাদেরকে হয়তো করে দেবো নিজ হাতে। এটা 2014 সালে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন ছিল। কিন্তু এই যে 10 নম্বর অঙ্কটা দেখো একই রকমের অঙ্ক। তার মানে নিচের ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু এখন রয়ে গেছে তোমাদের পারার মতো।
দেখো এটাও এনআই অ্যাপ্রোচের অঙ্ক, 11 নম্বরটা। 12 নম্বরটা আরবিট্রেজ না, এটা আরবিট্রেজ না, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 12 নম্বরটা এটাও আমি তোমাদেরকে করাই দিব, 12 নম্বরটা আমি তোমাদেরকে করাই দিব, এটাও একটা ভালো অঙ্ক। এখানে অবশ্য আমি হেল্পলাইনে লিখে দিয়েছি কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়, ঠিক আছে। তো তারপরেও আমি এটা তোমাদেরকে হাতে হাতে করাই দিব, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 12 নম্বর দুই দুই তিনটা অঙ্ক রয়েছে আমার করে দেওয়ার মতো। 13 নম্বরটা আরবিট্রেজ প্রসেসের অঙ্ক, একটা যদি আমি আগে করাই দিই তাহলে এটা পরে এইটুলো তোমরা তখন নিজেরা পারবে। 14 নম্বরটাও আরবিট্রেজ প্রসেসের অঙ্ক। তো আমি অতদূর পর্যন্ত আগাবো না, মাঝখানে আরবিট্রেজ প্রসেস গুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে তোমরা নিজেরা করে ফেলতে পারো, আর আমার জন্য কয়েকটা রাখো। কিন্তু এখানকার যে অঙ্কগুলো দেওয়া আছে ম্যাক্সিমামই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অ্যাভয়েড করা যাবে না। দেখো 2018 সালের কোশ্চেন, 17 সালের কোশ্চেন, এগুলো সব পরীক্ষাতে আসা প্রশ্ন। এটা 2014 সালের প্রশ্ন, মানে এই অধ্যায়গুলো থেকে যে অঙ্কগুলো পরীক্ষাতে এসছে সেগুলোই আমি এখানে দিয়েছি। তাই এটা থেকে একটা অঙ্ক তোমরা পাবে, এটা আমি আশা করি। এই যে 21 নম্বর অঙ্কটা, এটাও তোমাদের পারার কথা। তাই আমি তোমাদেরকে সম্পূর্ণ শীটের মধ্য থেকে যেইগুলো তোমাদের পারার কথা, যেটা যেটা তোমরা পারবে, আমি ধরো সবই বাড়ি কাজ দিলাম, আরবিট্রেজ প্রসেস আর যেগুলো উপর আমি স্টার চিহ্ন দিলাম সেগুলো বাদে সবগুলো তোমাদেরকে আমি কাজ দিয়ে দিলাম। যখনই তোমরা ফ্রি পাবে করতে থাকবে, যে যে কটা করবে করবে, যদি কোনো একটা কেউ না করে তখন সেটা আমি করে দিব। কিন্তু এই ধরনের অঙ্ক আর আমাকে দিয়ে করানোর কথা বলো না। এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক সব এখন তোমরা নিজেরা করবা, কারণ আজকে যেহেতু আমি প্রিফারেন্স ডিভিডেন্ডের অঙ্ক দিয়ে একটা করে দিয়েছি, তাহলে এই ধরনের অঙ্ক আর আমার করানোর প্রয়োজন নেই। কি বলছি বুঝছো তোমরা? বলো, প্রয়োজন আছে নাকি এরকম অঙ্ক আর করানো? যেরকম অঙ্ক আজকে করলাম এই ধরনের অঙ্ক আর করানোর প্রয়োজন আছে? ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিও আমরা করেছি, ইনডিফারেন্স ইপিএস আমরা করেছি। প্রিফারেন্স ডিভিডেন্ড দিয়ে যদি অঙ্ক থাকে সেটা কিভাবে করতে, আজকে সেটা করলাম। তাহলে এই জাতীয় অঙ্ক তো আর আমাকে করাতে হবে না, হবে কি? তানজিনা, জি স্যার। আচ্ছা আমাকে একটু বলো তো দেখি, তোমাদের ইমপ্রুভমেন্ট আছে কার কার? কার কার কোনো ইমপ্রুভমেন্ট আমার নাই? নাই। কার কার নাই সেটা বলো। স্যার আমার নাই। তানজিনা তুমি সবগুলো অঙ্ক করে ফেলবে, আর কার নাই? আচ্ছা স্যার, আমি ট্রাই করবো ইনশাল্লাহ। মানে যেটা যেটা তোমাদেরকে করতে বলেছি সেগুলো সব করে ফেলবে, আর যেটা তুমি করতে গিয়ে পারবে না আমি সেটাই করে দেবো ক্লাসে, কি ঠিক আছে? আচ্ছা আর কার কার নাই জি স্যার। ইমপ্রুভমেন্ট তানজিনা ছাড়া? তানজিনা ছাড়া এমন আর কেউ নেই যার ইমপ্রুভমেন্ট নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তানজিরাই সবগুলো অঙ্ক করবা, এবং তুমি যে অঙ্কটা পারবে না বলবে আমাকে, আমি সেটা ক্লাসে করে দিব, কি ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেহেতু বাকিদের পরীক্ষা আছে তাহলে তো ওরা তো চাপের মধ্যে থাকবে, এতগুলো অঙ্ক ওরা করতে পারবে না। তো যেহেতু বাকিগুলো ওরা পারবে, তাহলে তোমার নাই, তাহলে তুমি করবা। তুমি করতে গিয়ে যদি না পারো তাহলে ধরে নিব বাকিদের এটা করতে গিয়ে প্রবলেম হবে, তখন সেই অঙ্কটা আমি করে দেবো আগামী ক্লাসে, কি ঠিক আছে? জি স্যার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।